নমস্কার, ওয়েলকাম টু বিএসএসিআই। আমি সুস্মিতা দে। আজকে হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আরও একটা পিএসসির জন্য গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। প্রথমেই বলে রাখি, পিএসসি পরীক্ষার বিষয়বস্তু, বইপত্র, সিলেবাস সব কিছু সম্পর্কে আমরা কিন্তু বেশ পরপর জানছি। এবার আমাদের তো প্রস্তুতি পর্ব একেবারে শুরুর দিকে, তো সেই কারণে পিওয়াইকিউ অ্যানালিসিসটা ভীষণ দরকার। তো আজকে আমরা সবাই মিলেই কিন্তু চেষ্টা করব যে বিগত বছরে অর্থাৎ কিনা 2015-তে যা যা আর কি প্রশ্ন এসেছিল সেগুলো সবাই মিলে একটু সলভ করার চেষ্টা করব। কেন? কারণ আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো পরীক্ষা দিতে গেলে সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো আমাদেরকে একটা ধারণা দেয় যে আমরা ঠিক কতটা পরিমাণে পড়ব। তাই আজকে আমার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পিওয়াইকিউ আলোচনা এবং প্র্যাকটিস, যাই বলো দুটোই একসাথে। তো এর সাথে আর একটা কথা আমি তোমাদের বলি এবার, সেটা হচ্ছে আমরা কিন্তু বিএসসিসিআইতে আমাদের পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের যে ক্লাস সেটা কিন্তু শুরু করে দিয়েছি। আমাদের ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা ছিল সেখানে আমাদের সাথে ছিলেন ডক্টর দীপঙ্কর ঘোষ। আমরা তার মুখ থেকে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, কেমন করে পড়ব, কতটা সময় দেব এবং এই পরীক্ষার গুরুত্ব, পিএসসির বিভিন্ন নিয়মকানুন সব কিছু নিয়েই কিন্তু উনি আমাদের সাথে আলোচনা করেছেন। এবং সেই ক্লাসে নয় করে প্রায় 80 থেকে 90 জন স্টুডেন্ট কিন্তু তোমরা ক্লাস করেছো। এটা আমাদের জন্য একটা খুব ভালো, আমাদের জন্য অনুপ্রেরণা দিয়েছে এবং সেই কারণেই কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদের এই সফলতার জার্নিটা যেন খুব স্মুথলি আমরা করতে পারি। তো সেই কারণেই কিন্তু নানাভাবে ভাবনা চিন্তা, এবং তোমাদের জায়গা থেকে অবশ্যই যদি কোনো আমাদের তরফ থেকে যে সমস্ত সহযোগিতাগুলো তোমরা আশা করছো সেগুলো আমাদেরকে তোমরা জানাও, তাহলে সেই মতো করে কিন্তু আমরা শুরু করার চেষ্টা করব। ইতিপূর্বে আমাদের একটা ব্যাচ কিন্তু পিএসসির একটা ব্যাচ সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় ব্যাচের ভর্তি চলছে, এবং নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা পুরো সিলেবাসটা কিন্তু কভার করব। তাহলে আর দেরি না করে আজকের আমরা পিওয়াইকিউ অ্যানালিসিসে আসি। তো তোমরা সবাই চেষ্টা করো উত্তর দেওয়ার জন্য এবং তোমার বন্ধুদের সাথে আমাদের এই বিষয়টা শেয়ার করে দাও। ঝটপট সবাই জয়েন করে যাও, কেমন? আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে আমরা কিন্তু লাস্ট যে পিএসসিটা হয়েছে সেই প্রশ্নপত্রটা নিয়েই কিন্তু আজকে এসেছি, 2015 সালের প্রশ্নপত্র, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে আমাদের যে প্রাচীন বিশ্বের ইতিহাস এবং যে মধ্যযুগের ইতিহাস, যেটা আমাদের কাছে একেবারে নতুন, সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই যে প্রশ্ন উত্তর প্র্যাকটিসের পর্বটা, এটা কিন্তু আমরা বেশ কিছু দিন ধরে, মানে বেশ কয়েকটা পর্ব ধরে কিন্তু করব। তোমরা প্রত্যেকে খাতা পেন্সিল নিয়ে বসো, নিজেরাও আমার সাথে উত্তর করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের প্রিপারেশন কিন্তু খুব সুন্দর করে হবে। আচ্ছা, অনেক লাইক করতে হবে কিন্তু আমার এই ভিডিওটা, প্রচুর লাইক চাই। হ্যাঁ, অনেকে জয়েন করেছো, আমি তোমাদেরকে বলবো আরও অনেকে চলো একসাথে আমরা প্রিপারেশন পর্বটা শুরু করি। এতে করে যেটা হবে, নিজেদের মধ্যে কিন্তু কে কতটা এগিয়ে আছি বা আমি নিজে কতটা নিজের জায়গা থেকে পিছিয়ে আছি সেটা কিন্তু জানা যাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, হু ডিভাইডেড দ্য মুঘল এম্পায়ার ইনটু প্রভিন্সেস ফর দ্য ফার্স্ট টাইম? পিএসসির কোশ্চেন কিন্তু পুরোপুরি ইংলিশে হবে, তাই আমাদের কিন্তু প্রশ্নপত্র ইংলিশে সলভ করাটাই সবচেয়ে বেশি সুবিধাজনক, তাতে করে কি হবে, প্র্যাকটিস হবে। তো বোঝাই যাচ্ছে এই প্রশ্নটার একদম সহজ ভাষায় লেখা হয়েছে যে প্রথম কোন মুঘল এম্পায়ার প্রদেশে বিভক্ত করেছিলেন তার সাম্রাজ্যটা। ঠিক আছে, তো তোমাদের কাছ থেকে আমি উত্তর আশা করছি। তোমরা যে যা উত্তর তোমাদের মনে হচ্ছে একটুখানি কমেন্ট করে জানাও। হ্যাঁ, অনেকের কাছ থেকে উত্তর পাচ্ছি, ডি পেয়েছি, এ পেয়েছি। হ্যাঁ, চেষ্টা করো। হ্যাঁ, বেশিরভাগ উত্তরই কিন্তু আমি এ অথবা ডি এর মধ্যে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমি আসল উত্তর বলে দিই। সেটা হচ্ছে
হু ডিভাইডেড দ্য মুঘল এম্পায়ার ইন্টু প্রভিন্সেস ফর দ্য ফার্স্ট টাইম? এটার উত্তর হবে আকবর। ঠিক আছে, আকবর। আকবর আমরা প্রত্যেকেই জানি যে আকবর মুঘল সাম্রাজ্যকে বেশ কয়েকটা প্রদেশে বা সুবাতে বিভক্ত করেছিলেন, তাই তো? 12টি সুবাতে বিভক্ত করেছিলেন। মনে আছে কি কি নাম সেই 12টি সুবার? হ্যাঁ, অনেকেই লিখছো। 12টি সুবাই প্রথমে বিভক্ত করেছিলেন, তার পরবর্তীকালে গিয়ে কিন্তু আরও বেশ কয়েকটা সুবা যুক্ত হয়েছিল। কেমন? তো প্রথম 12টি সুবা দেখি কে কি লিখছো। হ্যাঁ, কাবুল, লাহোর, মুলতান, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, ঠিকই আছে, বিহার, বাংলা, মালওয়া, আজমের, একদম। পরবর্তীকালে যখন দেখা গেল যে দাক্ষিণাত্য বিজয় করতে যাচ্ছেন, তখন কিন্তু আরও 3টে সুবা যুক্ত হয়েছিল। ঠিক আছে, সেগুলো কি ছিল? খানদেশ, আহমেদনগর আর বেরার। কেমন? মনে থাকবে? তো এবারে এসছে যে কে বিভক্ত করেছেন সুবাতে, তো হয়তো পরের বারে গিয়ে দেখা যাবে যে কটা সুবায় বিভক্ত করেছিলেন বা পরবর্তীকালে কোথায় তিনি কি কি সুবা অ্যাড করেছিলেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তাই আমরা রিলেটেড জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবো। কেমন? নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ট্রান্সলেটেড ইনটু বেঙ্গলি বাই কীর্তিবাসা? এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, এটার জন্য কোনো কিছু পড়াশোনা করতে লাগে না, এটা যে কেউ একটা জেনারেল জিকের প্রশ্ন, তাই না? কীর্তিবাস মানে কৃত্তিবাস আর কি ট্রান্সলেট করেছিলেন বাংলাতে? তো এটা আশা করি প্রত্যেকেরই জানা, আমরা জানি কৃত্তিবাসী রামায়ণ, তাই তো? কৃত্তিবাসী রামায়ণ। তো সেই রামায়ণ অপশন ডিতে রয়েছে। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক উত্তর দিয়েছো। কৃত্তিবাসী রামায়ণই আমরা বলে থাকি। তো কৃত্তিবাস রামায়ণকে বাংলায় ট্রান্সলেট করেছিলেন। নেক্সট, হুইচ লিডার অফ দ্য ভক্তি মুভমেন্ট ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ইসলাম? খুব ভালো একটা প্রশ্ন পাওয়া গেছে। হ্যাঁ, তোমরা সবাই উত্তর করতে থাকো, আমি তার সাথে দু একটা এক্সপ্লেনেশন জানাই। সেটা হচ্ছে, যখনই আমরা দেখি যে ভক্তি মুভমেন্ট ইসলাম দ্বারা প্রভাবিত, আমাদের প্রথমে যেটা মাথায় আসে সেটা কিন্তু কবির, কি তাই তো? অনেকের মাথায় তো প্রথমে কবির নামটা এসছে, কিন্তু দেখো অপশানে কিন্তু কবির নেই। কেমন? অপশানে কিন্তু কবির নেই। সেক্ষেত্রে কি কি দেওয়া আছে? রামানুজ, নামদেব, চৈতন্য এবং রামানন্দ। কেমন? তো এখানে আনসার যেটা হবে সেটা কিন্তু রামানন্দ। কেন? এখানে আমরা দেখা যাচ্ছে যে আমরা ইউসুফ হুসেনের যদি মতামতটাকে গ্রহণ করি, তাহলে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে ভক্তিবাদী আন্দোলনের যে প্রেরণা, হ্যাঁ, সেটা রামানন্দ কিন্তু ইসলামের ভেতর থেকেই পেয়েছিলেন। কেমন? এবং এই ইসলামের যে সুফিবাদ, সেই সুফিবাদের যেটা আদর্শ, তার সাথে নিজেকে সম্পৃক্ত করা, অর্থাৎ কিনা আত্মার সাথে পরমাত্মার মিলনের একটা মাধ্যম হিসেবে ভক্তিবাদের উত্থান, সেটা কিন্তু তিনি ইসলামের দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন। কেমন? হ্যাঁ, এবার আমি উত্তর একটু দেখব। অনেকেই ঠিক লিখেছো, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন, which Muslim writer was also an accomplished Sanskrit scholar? বলছেন যে, বলা হচ্ছে যে এখানে কোন মুসলিম রাইটার তিনি সংস্কৃততেও একজন মহান জ্ঞানী হিসেবে আমরা তাকে পাচ্ছি। হ্যাঁ, অপশানে কি কি দেওয়া আছে? আল বিরুনি, আমির খসরু, আমির হুসেন দদি আর হচ্ছে বদরুদ্দিন। তোমরা একটু চেষ্টা করো এই প্রশ্নটার উত্তর দেওয়ার। হ্যাঁ, উত্তর আমি পেয়েছি, অনেকজনেরই উত্তর দিতে থাকো। আচ্ছা, এটার উত্তর হবে অল বিরুনি। ঠিক আছে, অল বিরুনি আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃত ভাষায় তিনি নলেজ সংগ্রহ করেছিলেন এবং তিনি এই ভাষাকে খুব ভালো মতো আয়ত্ত করে প্রাচ্য দেশীয় সাহিত্য, দর্শন, এই সব কিছু তিনি কিন্তু সংস্কৃত ভাষাতে তিনি চর্চা করেছিলেন। কেমন? সুতরাং এটার উত্তর হচ্ছে অল বিরুনি। তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এটার খুব ভালো উত্তর আমি দেখতে পাচ্ছি, অনেকেই, বেশিরভাগই কিন্তু ঠিক উত্তর এখানে তোমরা করতে পেরেছো। নেক্সট, which Sultan of Delhi refused to recognize the authority of the Caliph? খলিফা, ক্যালিফ হচ্ছে খলিফা। বলছে যে দিল্লি সুলতানের কোন
আর কি মানে সুলতান, দিল্লির সুলতানির কোন সুলতান খলিফার যে অথরিটি, খলিফার যে একটা সার্বভৌম ক্ষমতা বা খলিফার যে পাওয়ার, সেটাকে তিনি রিফিউজ করতে চেয়েছিলেন? কেমন, এই প্রশ্নটার উত্তর দাও দেখি। অনেকেই খুব সুন্দর উত্তর করছো কিন্তু, হ্যাঁ প্রত্যেকেই চেষ্টা করো, এবং আমি বলবো যে এখানে ভুল হলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, নিজেকে তোমরা যাচাই করছো, সুতরাং চেষ্টা করো এবং অনেক অনেক লাইক আর শেয়ার কিন্তু চাই, তবে কিন্তু গিয়ে আমাদের এই প্রয়াসটা কিন্তু সাফল্যমণ্ডিত হবে। তাই প্রচুর লাইক আমি এক্সপেক্ট করছি। কেমন? আচ্ছা ঠিক আছে, অনেকজনের উত্তর দেখলাম। এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমার আলাউদ্দিন খলজি। কেমন? আলাউদ্দিন খলজি, অপশন বি। আলাউদ্দিন খলজিকে আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু এই খলিফার যে অথরিটি, এটাকে তিনি মানতে চাইছেন না। শুধু তাই নয়, কাজী, তখনকার দিনে যে সমাজে যে কাজীরও যে একটা গুরুত্বপূর্ণ মানে একটা পাওয়ার ছিল সেটা, বা উলেমাদের একটা রাজত্ব চলতো, উলেমাদের মতামত নিয়ে বিভিন্ন আমরা সুলতানকে দেখেছি কাজকর্ম করতে, তাদের একটা কন্ট্রোল ছিল, এই সব কিছুই কিন্তু আলাউদ্দিন খলজি মানতে চাইতেন না। কেমন? আলাউদ্দিন খলজি স্ট্রংলি অপোজড দ্য ইনফ্লুয়েন্স অফ নোবেল, ইনফ্লুয়েন্স অফ এভরি কাজী। কেমন? তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে হয়েছিল। এবং আমরা আর একটা জিনিস জানি যে আলাউদ্দিন খলজি কিন্তু জিজিয়া ট্যাক্সকে কিন্তু আবার চালু করেছিলেন, তাই তো? তো এইভাবে আলাউদ্দিন খলজির ধর্ম সংক্রান্ত যা যা আমরা তথ্য পাবো, সেই তথ্যগুলোকে কিন্তু আমরা এক জায়গায় একটুখানি লিখে রাখবো যখন আমরা এই প্রশ্নপত্র অ্যানালিসিস করে নিজেদেরকে এই জায়গাটা আরও স্ট্রং করব, তখন কিন্তু এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক, প্রত্যেককে কিন্তু এটা করতে হবে। ঠিক আছে? তো সহযোগী জিনিসগুলো পড়ার অভ্যেস থাকার কিন্তু ভীষণ দরকার। এবার বলি যে এই যে আজকের যে কোশ্চেন অ্যানালিসিসের যে ক্লাসটা চলছে, এটার যে পিডিএফ, সেটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যুক্ত হতে হবে। কেমন? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, এবং এখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে কিন্তু তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে আর কি কি তোমরা চাইছো কি না চাইছো সবটা কিন্তু তোমরা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে। কেমন? তো আমার ওটা জানার দরকার যে তোমাদের জায়গা থেকে ঠিক কোন কোন জায়গা নিয়ে আলোচনা হলে সুবিধা হয়, তাহলে কি হবে আমি সেই মতো করে ক্লাসটা কিন্তু অর্গানাইজ করতে পারবো। তো ইতিমধ্যে যে ক্লাস আমাদের হয়ে গেছে, আমি প্রত্যেককে বলবো আমাদের যে প্রথম ইন্ট্রো ক্লাস যেটা হয়ে গেছে, সেই ক্লাসটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। সেটা যদি তোমরা কেউ মিস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেও কিন্তু সেই ক্লাসটা তোমরা দেখতে পাবে, বা আমাদের ইউটিউবে গিয়েও দেখতে পারো। সুতরাং ঝটপট এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগছে তাহলে অনেক বেশি লাইক আর শেয়ার করতে থাকো। নেক্সট, ইন আ ফর্মাল সেন্স হুইচ অফ দ্য ফলোইং correctly describes the nature of the state during Sultanate period in India? খুব গুরুত্বপূর্ণ। কি দেখা যাচ্ছে প্রশ্নটা, যে এখানে যে অপশানগুলো দেওয়া হলো, থিওক্রাসি, ডেমোক্রাসি, অটোক্রাসি, অলিগার্কি, এই যে বিষয়গুলো, থিওক্রেসি মানে তোমরা বুঝতেই পারছো মানে ধর্ম আশ্রিত, ডেমোক্রাসি গণতান্ত্রিক, হ্যাঁ, অটোক্রাসি, অলিগার্কি, এই যে ধরনগুলো মানে রাষ্ট্র চালনার যে বিভিন্ন টাইপ, হ্যাঁ, বলা হচ্ছে যে এই টাইপের কোনটা আমরা দিল্লির সুলতানি পিরিয়ডে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার উত্তর করা ভীষণ কঠিন। কারণ কি, আমরা এই যে দিল্লি সুলতানির যে শাসনকালটা দেখছি, সেই শাসনকালে আমরা এক একজন শাসকের কাছ থেকে কিন্তু এক এক রকম শাসনের পর্ব পাচ্ছি, তাই না? কারণ কি, আমরা জানি এই টাইমে মানে গায়ের শক্তি বা যার নিজের শক্তি বেশি, সিংহাসনে অধিকার তার বেশি, এরকম একটা কিন্তু ব্যাপার ছিল, তাই তো? এবং তার সাথে ধর্মের একটা জিগির, ধর্মকে কতটা কে ফলো করছে বা কেউ
ফলো করছে না। সৈন্যবাহিনীর শক্তি, 40 চক্রের শক্তি, অভিজাতদের শক্তি, এরকম কিন্তু বিভিন্ন ফ্যাক্টর বিভিন্ন শাসকের টাইমে কিন্তু কাজ করছে। আর আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে ডিউরিং সালতানেট পিরিয়ড। ডিউরিং সালতানেট পিরিয়ডটা অনেকটা বড় এবং অনেক জনের শাসনকাল। তাহলে আমরা এখানে উত্তর কিভাবে করব? তো এক্ষেত্রে মোটামুটি আমাদের বইয়ের পাতাগুলো যদি আমরা মনে করি তাহলে কিন্তু স্বৈরতান্ত্রিক যে ব্যাপারটা সেটা কিন্তু আসে আমাদের মনে, যে স্বৈরতান্ত্রিক ছিল সেই টাইমে। হ্যাঁ, ডেমোক্রেসি তো একেবারেই নয়, গণতান্ত্রিক ব্যাপারটা তো আমরা একেবারেই পাইনি, থিওক্রাসিটা আবার পেয়েছি, তাই তো। তো এইরকম মিশিয়ে কিন্তু একটা উত্তর, এখানে যদি থিওক্রাসির সাথে আরও একটু কিছু থাকতো আমার মনে হয় আমাদের উত্তর করার সুবিধা হতো, তাই না? বা অপশনটা যদি এ অ্যান্ড সি বা এ অ্যান্ড ডি এরকম থাকতো তাহলে কিন্তু আমাদের উত্তর করতে অনেক সুবিধা হতো। এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটু কন্ট্রোভার্সি রয়েছে এবং এক্ষেত্রে আমি বলে রাখি পিএসসি যেটাকে উত্তর বলে আর কি ওরা ধার্য করে দেবে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। তবে থিওক্রাসিটাকে আমরা বলতে পারি, আবার কিন্তু সম্পূর্ণ থিওক্রাসিও কিন্তু ছিল না। এই যেরকম একটু আগেই পড়লাম আলাউদ্দিন খলজি ধর্মের ব্যাপারে অতটা মানছেন না, তিনি উলেমাদেরকে মানছেন না, ঠিক আছে। তো সবটা মিশিয়ে একটা এই প্রশ্নটা একটুখানি বিভ্রান্তিকর। অপশান যদি এ অ্যান্ড ডি, এ অ্যান্ড সি এরকম থাকে তাহলে হয়তো আমাদের করতে সুবিধা হতো, ঠিক আছে। তো এরকম প্রশ্নও কিন্তু পিএসসিতে থাকছে ডিবেটমূলক, তাহলে আমাদের কিন্তু এই জায়গাগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে, এখান থেকে আমরা বুঝতে পারছি কেমন। হ্যাঁ, তোমাদের উত্তরের দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ তোমাদের উত্তরেও তাই এই রকম একটা মেশানো একটা ছাপ এখানে দেখতে পাচ্ছি। তো তোমরা এই জায়গাটা নিয়ে একটু পড়াশোনা করো এবং বিভিন্ন যে সময়কাল আমাদের পড়তে গেলে আমরা যে সমস্ত পিরিয়ডের কথা পড়বো সব পিরিয়ডের ক্ষেত্রেই তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে যে কোন সময়ে কোন রকম, বা যদি আমরা প্রাচীন ভারতে থেকে থাকি তাহলে কোন ধরনের শাসন ব্যবস্থা হচ্ছে, বা যদি আমরা মডার্নের দিকেই যাই তাহলে কিভাবে বিভিন্ন টাইমে এই সমাজ পরিচালনার যে বিভিন্ন একক বা বিভিন্ন আদর্শ সেগুলো কিভাবে বদল হচ্ছে সেগুলো কিন্তু আমরা খেয়াল করব। এটা কিন্তু আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ যখন সোশ্যালিজম ঢুকছে, গণতন্ত্রের পথে আমরা এগোচ্ছি, তখন কোন কোন মানুষ বা কোন কোন দেশের আদর্শ ভাবাদর্শ আমাদেরকে প্রভাবিত করছে, কিভাবে করছে সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কেমন। তো এটা আমাদের প্রশ্নটা কিন্তু আমাদের শেখালো যে কতটা ডেপথে গিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। নেক্সট, আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এবার আমরা দেখব সেটা হচ্ছে আমার 7 নম্বর প্রশ্ন। দ্য কামিং অফ দ্য খলজিজ টু পাওয়ার ইজ নোন অ্যাজ। এটা কিন্তু খুব হালকা ফুলকা একটা প্রশ্ন, তাই না? খলজিরা ভারতবর্ষে আসছে এবং তাদের যে শাসন শুরু হচ্ছে সেটাকে আমরা কি নামে নাম দেব? দেখো অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, খলজি ইম্পেরিয়ালিজম, খলজি রেভলিউশন, খলজি অ্যাসপিয়ারেন্স অ্যান্ড খলজি কাপ। এটা তোমরা প্রত্যেকে জানো, আমি একটু উত্তর দেখি। এটার উত্তর আমি বলবো না প্রথমেই, একদম একদম একদম, বাহ, খুব ভালো খুব ভালো, আমি অনেকগুলো সঠিক উত্তর পেয়ে গেছি, কোনো ভুল উত্তর পাইনি এটাতে। খুব সহজ একটা প্রশ্ন, হ্যাঁ সবাই উত্তর করো। একদম, বাহ, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা, এটার উত্তর তাহলে হচ্ছে খলজি রেভলিউশন, তাই তো? খলজি রেভলিউশন আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে মামেলুক সুলতান বলবনের মৃত্যুর পরে কিন্তু এই শাসন পর্ব শুরু হচ্ছে, যেটাকে আমরা খলজি বিপ্লব বলছি বাংলাতে। এবং এই খলজিরা ছিলেন তুর্কো আফগান, ঠিক আছে? খলজিরা ছিলেন তুর্কো আফগান, কেমন? খলজি বিপ্লবের মাধ্যমে আমরা কিন্তু এই শাসন ব্যবস্থাটা পাচ্ছি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বাই হুম ওয়াজ ফোর্টিজ সিটি অফ তুগলকাবাদ ফাউন্ডেড? তুগলকাবাদ শহর
তুগলকাবাদ শহর আমরা কার হাত ধরে পেয়েছি? এটাও খুব সহজ একটা প্রশ্ন মধ্যযুগের ভারতের ইতিহাসের, তাই না? দেখি তোমরা কে কি উত্তর করছো, দেখে নেবো তোমাদের উত্তরগুলো। হ্যাঁ, উত্তর পেয়েছি, আরো উত্তর পাবো, ঝটপট উত্তর পাবো, একদম সহজ প্রশ্ন। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। উত্তর গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ শহর করেছিলেন 321 খ্রিস্টাব্দ নাগাদ। এবং বলে রাখি, এই যে শহরটা উনি তৈরি করলেন, এটা তৈরি করার পেছনে কিন্তু যেটা মেন যে ব্যাপারটা কাজ করছিল সেটা হচ্ছে নিজের শক্তির প্রদর্শন, কেমন? এবং এই গিয়াসউদ্দিন তুগলকের হাত ধরে কিন্তু আমরা দিল্লিতে আর কি তুগলক যে ডাইনেস্টি সেটা পেয়েছি। এখানে তোমরা যারা যারা উত্তর করেছো সবাই কিন্তু ঠিক উত্তর করেছো, খুব ভালো একটা প্রশ্ন। নেক্সট, হ্যাঁ, এই সিটি সম্পর্কে যদি বলি, এই সিটিটা উনি তৈরি করেছিলেন এবং এই সিটি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এখানে কিন্তু আমরা দেখছি যে এই শহরের চারপাশে মানে খুব সুন্দর করে আর কি সমস্ত রকম মানুষের প্রয়োজনের জিনিস কিন্তু একটা রাখার ব্যবস্থা ছিল, কেমন? এখানে একটা সেলফ সাফিসিয়েন্ট একটা গ্র্যানেরি ছিল, কেমন? আর আরও বেশ কিছু জিনিস, জলের পর্যাপ্ত যোগান ছিল। কিন্তু খুব বেশি দিন কিন্তু এটা ছিল না শহরটা। কিছুদিন বাদে দেখা যায় যে এই শহরটা পরিত্যক্ত হয়ে যায়, মোটামুটি 1327 নাগাদ। 1327 নাগাদ কিন্তু এই শহরটাকে পরিত্যক্ত হতে আমরা দেখেছি, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকের উত্তর আমি পেয়েছি, খুব ভালো। নেক্সট, আচ্ছা, এরপরে দেখো, আমরা কিন্তু এখানে যে কতগুলো প্রশ্ন করলাম এখনো পর্যন্ত, বা এটাও সবই কিন্তু মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে, তাই না? মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে কিন্তু দেখো বেশ সহজ প্রশ্নও বেশ কিছু রয়েছে, আবার কিন্তু বেশ কিছু প্রশ্ন পেলাম যেটা একটুখানি ডিবেটমূলক এবং একটু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হচ্ছে। সব রকম প্রশ্নই কিন্তু থাকছে এবং এই প্রশ্নগুলো বারবার যখন তোমরা দেখবে, তাতে করে আমার মনে হয় তোমাদের যেটা সুবিধা হবে যে আমি ঠিক কতটা ডেপথে গিয়ে পড়বো। তুমি হাজারো বই পড়ে নাও, হাজারো অনেক কিছু পড়ে নাও, অনেক ক্লাস করে নাও, তারপরে গিয়ে নিজের একটা প্রিপারেশন থাকে, সেলফ প্রিপারেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেইটা তোমার তৈরি হবে যত যত বেশি তুমি প্রশ্নপত্র কিন্তু ঘাঁটাঘাঁটি করবে। আজকে আমি 2015 সালের প্রশ্নপত্রটা নিয়ে এসেছি এবং এর পরে পরে আরও হাতে হাতে 2012 বা তারও আর যা যা প্রশ্ন আমার হাতে থাকবে, আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে একসাথে মিলে এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য, যাতে করে তোমাদের সেই হ্যাবিটটা তৈরি হয় এবং তার সাথে সহযোগী বিভিন্ন, তার সাথে আর কি রিলেটেড বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে তথ্য এক জায়গায় রাখা। দেখো, পরীক্ষার আগের দিনে আমাদের কি হয় জানো তো, কোনটা পড়বো, সব পড়া হয়ে গেছে, এরপরে গিয়ে রিভিশনে কোনটা করার দরকার, আমি কোন জায়গাটায় উইক, আমরা একটা মানে খেই পাই না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমি বলবো সেই পরীক্ষার আগের দিনে তোমরা কিন্তু এই আজকে থেকে যে লেখাটা শুরু করলে যে খাতাতে, সেইটাই তোমরা কিন্তু ভালো করে আদ্যপান্ত দেখে যাবে এবং তোমাদের কাজ হবে, হোমওয়ার্ক হবে এটাই, আমি এখানে যা বললাম এর সাথে সাথে তোমাদের আর যা যা এর সাথে সহযোগী গুরুত্বপূর্ণ তথ্য মনে আসছে বা তোমরা কখনো পড়েছো, সেগুলো সম্পর্কে এক জায়গায় কিন্তু একটা নোট ডাউন করে রাখো, ঠিক আছে? তাতে করে দেখবে পরীক্ষার আগের দিনে তোমাদের রিভিশনে কিন্তু ভীষণ রকমভাবে সুবিধা হবে। আচ্ছা, অনেকেই কিন্তু এখানে লিখছো যে তোমরা বইপত্র জানতে চাইছো। বইপত্র নিয়ে কিন্তু একটা ভিডিও আমি করে ফেলেছি অলরেডি, সিলেবাস নিয়ে করেছি, বইপত্র নিয়ে করেছি, সবটাই করা আছে এবং আমাদের সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস থাকছে। ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। লাইভ ক্লাসেও কিন্তু বেশ কিছু মানুষ মানে শিক্ষক মশাই এবং শিক্ষিকারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন এই পুরো প্রস্তুতিটায়, তাদের সাথে কিন্তু সরাসরি কথা বলার একটা সুযোগ থাকছে, কেমন? ওকে, চলো এই প্রশ্নটা এবার তাহলে দেখে নিই যে হুইচ সুলতান অফ দিল্লি কল্ড হিমসেলফ নাইব ই খুদাই। নাইব ই খুদাই কথাটার অর্থ হচ্ছে ডেপুটি অফ দ্য গড, অর্থাৎ কিনা কোন সুলতান নিজেকে ভগবানের ছায়া বলো, ভগবানের রিপ্রেজেন্টেটিভ বলো, এখানে লেখা হয়েছে ডেপুটি অফ গড, এই ধরনের আর কি, ভগবানের অংশ, এই ধরনের আর কি ব্যাপারটা মনে করতেন কে? এটাও কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, তাই না? চলো দেখি তোমাদের উত্তর দেখবো আগে। একদম সহজ প্রশ্ন, কে কে উত্তর দিলে দেখি। অনেকের উত্তর পেয়েছি, হ্যাঁ, ঝটপট ঝটপট।
বাহ, ভীষণ ভালো, একটাও ভুল উত্তর আমি এখনো অবধি পাইনি, খুব ভালো। ঠিক তাই, ওকে। এবার উত্তর যেটা তোমরা সবাই লিখেছো, একদমই তাই, বলবন। বলবন হচ্ছেন সেই সুলতান যিনি নিজেকে ভগবানের ছায়া বলো, ভগবানের অংশ বলো, রিপ্রেজেন্টেটিভ বলো, মানে কিং, কিং হচ্ছেন আর কি গডের রিপ্রেজেন্টেটিভ। কিং যেটা মানে ভগবানই আর কি কিংকে দিয়ে তার সমস্ত কাজকর্ম করাচ্ছেন রাজাকে দিয়ে, সুতরাং তিনি হচ্ছেন ঈশ্বরের ছায়া। এই রকম কিন্তু একটা বিষয় যেটাকে আমরা দেখেছি বলবনের সময়তে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা যখন বলবন পড়েছো, বলবন নিজে কিন্তু 40 চক্র থেকে উঠে এসেছিলেন, তাই তো? মনে পড়ছে তো সকলের? কিন্তু তিনি যখন বসলেন সিংহাসনে, তিনি কিন্তু সবার আগে 40 চক্রকে ধ্বংস করে দিলেন এবং নিজে কি করলেন, একেবারে ভগবানের ছায়া, ভগবানের একেবারে অংশ এই বলে কিন্তু তিনি একটা নিজের ইমেজ তৈরি করছেন, তাই তো? শ্যাডো অফ গড, তাই না? শ্যাডো অফ গড আর কি তিনি বলছেন। এবং তার হাত ধরে কিন্তু পার্সিয়ান যে ফেস্টিভ্যাল নওরোজ, সেটাও কিন্তু আমরা পেয়েছিলাম, দেখেছিলাম ইন্ট্রোডিউস হতে ইন্ডিয়াতে। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি টু ইস্যু রেগুলার কারেন্সি অ্যান্ড declared Delhi as the capital of the empire of his capital of his empire was। অর্থাৎ কিনা এখানে দুখানা কথা বলা হচ্ছে, ইস্যু রেগুলার কারেন্সি ইস্যু করেছেন এবং দিল্লিকে ক্যাপিটাল হিসেবে আর কি বলেছেন, ঘোষণা করেছেন কে? ঠিক আছে, কোন সুলতান? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আরম শাহ, নাসিরউদ্দিন মোহাম্মদ, ইলতুৎমিশ আর বলবন। তোমরা একটু ঝটপট উত্তর দাও, আমি খুব তাড়াতাড়ি যাবো এবার। ঝটপট উত্তর দেবে, কেমন? আচ্ছা, আমি অনেকজনের উত্তর দেখতে পেয়েছি। হ্যাঁ, উত্তর হবে ইলতুৎমিশ। ভেরি গুড। ইলতুৎমিশ ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি টু ইস্যু রেগুলার কারেন্সি অ্যান্ড ডিক্লেয়ার দিল্লি অ্যাজ দ্য ক্যাপিটাল অফ হিজ এম্পায়ার। তিনি এই ক্যাপিটালকে দিল্লিতে এনেছিলেন কোথা থেকে? না, লাহোর থেকে। কেমন? তিনি এনেছিলেন এবং তার কাছ থেকে আমরা মুদ্রা ইস্যু হতেও দেখেছি। এবং আমরা জানি যে তিনি কি করেছেন, 40 চক্র তৈরি করেছিলেন, তাই তো? 40 চক্রের উদ্ভাবক ছিলেন তিনি। কেমন? কপারের মুদ্রা এবং সিলভারের মুদ্রা কিন্তু আমরা তার কাছ থেকে পেয়েছি, তাই তো? হ্যাঁ, অনেকেই তোমরা ঠিকঠাক উত্তর দিয়েছো। আমি এবার চলে যাব নেক্সট প্রশ্নে। Which of the following was not a chronicler of the history of the Sultanate of Delhi? ভীষণ গুরুত্বপূর্ণ। ক্রনিকলার মানে ঘটনাপঞ্জি, হ্যাঁ, পরপর যে ইতিহাস রচনা, ক্রোনোলজি মেনটেন করে, সেই ক্রোনোলজি মেনটেন করে ইতিহাস লিখছেন না। নট আ ক্রনিকলার অফ দ্য হিস্ট্রি অফ দ্য সালতানেট অফ দিল্লি। উত্তর আমি এখানে তোমাদের দেখে নেব, কি উত্তর করছো তোমরা। হ্যাঁ, অনেকজনের উত্তর পেয়েছি। ওকে, চলো, উত্তর হবে আব্বাস খান সারওয়ানি। ঠিক আছে, ইনি ছিলেন না, ইনি ক্রনিকলার ছিলেন না। এরা তিনজনেই কিন্তু ছিলেন। আমরা আমির খসরুকে 14th সেঞ্চুরিতে পেয়েছি, জিয়াউদ্দিন বারনিকে পেয়েছি, মিনহাজুস সিরাজের কথা পেয়েছি। তোমরা লেখো তো দেখি, আমরা এনাদের লেখা বইগুলো কি পাচ্ছি দেখি তোমাদের কাছ থেকে, এটা একটুখানি আমি দেখব। হ্যাঁ, ঠিক তাই, জিয়াউদ্দিন বারনির কাছ থেকে তারিখি ফিরোজ শাহী পেয়েছি, তাই তো? আর কে কি উত্তর দিলে দেখি। মিনহাজুস সিরাজের কাছ থেকে আমরা কি পেয়েছি? একদম ঠিক, তাওয়াকাতি নাসেরি পেয়েছি। ঠিক আছে, আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে যে এই যে তিনজন আমরা সুলতানকে এই রাইটারকে পেয়েছি, এই তিনজনের লেখা এবং লেখা যে বইগুলো রয়েছে, সেই বইগুলোতে আমরা সুলতানি আমলের কোন মানে কার কার ইতিহাস পাচ্ছি। হ্যাঁ, যেরকম তারিখি ফিরোজ শাহীতে ফিরোজ শাহের তো পাচ্ছি, কিন্তু সেখানে কি ফিরোজ শাহের থেকেই কি লেখাটা শুরু হয়েছিল নাকি তারও আগে থেকে লেখাটা শুরু হয়েছিল? তিনি কোন ক্রোনোলজিটা মানে কার ক্রোনোলজি মেনটেন করেছিলেন? কেমন? এই সমস্ত বিষয়গুলো, যেমন মিনহাজুস সিরাজের তাওয়াকাতি নাসারিতে কিন্তু আমরা রাজিয়ার কথা পাই,
তাই তো? মনে পড়ছে নিশ্চয়ই। তো এই রকম তথ্যগুলো কিন্তু এখান থেকে আমরা খেয়াল রাখবো। কেমন? নেক্সট, হু ওয়াজ দ্য theoretically the ultimate suzerain in the ফিউডাল সিস্টেম অফ মিডিয়েভাল ইউরোপ? এবার দেখো, আমরা মিডিয়েভাল ইউরোপের একটা প্রশ্ন পেয়ে গেছি। এতক্ষণ মধ্যযুগের ভারতে ছিলাম, এবার চলে এসেছি মধ্যযুগের ইউরোপে। বলা হচ্ছে যে থিওরিটিক্যালি দ্য আলটিমেট সুজাইন, মানে এটা এই যে আলটিমেট সুজাইন মানে হচ্ছে ভূস্বামী, ঠিক আছে? অর্থাৎ কি না, আমরা জমির মানে একেবারে জমির যে অ্যাকচুয়াল মালিক, হ্যাঁ, এই ফিউডাল সিস্টেমে অ্যাকচুয়াল মালিক বলতে আমরা ঠিক কাকে বোঝাবো? কেমন? তো এক্ষেত্রে তোমরা একটুখানি চেষ্টা করো, আমি এখানে দুটো কথা বলে দিই। সেটা হচ্ছে এই যে মধ্যযুগের যে ইউরোপের ইতিহাস বা এই যে ফিউডাল সিস্টেম, এটা কিন্তু খুব জটিল একটা বিষয়, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ইন্ডিয়ান হিস্ট্রিটা যেহেতু আমরা পড়ে আসছি, আমাদের এটা অনেকটাই আয়ত্তের মধ্যে, তাই এগুলোর প্রশ্নের উত্তর করা যেরকম সহজ, এগুলো বলতে গেলে অনেক কথা বলতে হবে, তাই তো? তো সেক্ষেত্রে আমি বলবো, আমাদের তো ক্লাস শুরু হচ্ছে, সেই লাইভ ক্লাসে কিন্তু একদম বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয় পড়ানো হচ্ছে। এবং আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে লাইভ ক্লাসে কিন্তু এই আমাদের আনটাচ জায়গাগুলো, মানে যেগুলো নিয়ে আমরা খুব বেশি পড়িনি, তোমার মধ্যযুগের ইউরোপ বা প্রাচীন বিশ্বের এথেন্স, গ্রিস থেকে শুরু করে ইজিপ্ট, এগুলোর যে ইতিহাস, সেটাই কিন্তু আমরা প্রথমে লাইভ ক্লাসে, প্রথম দিকের লাইভ ক্লাসগুলোতে রাখছি। অর্থাৎ কিনা অজানা জায়গাগুলো আগে আমরা জানবো, তারপর জানা জায়গাগুলো সম্পর্কে পড়বো, এইভাবে কিন্তু গোছানোর চেষ্টা করেছি। এবং তার সাথে যেহেতু এই কোশ্চেন অ্যানালিসিস পর্ব চলবে, তাই তোমাদের কিন্তু সব কিছুটাই কিন্তু ব্রাশ আপ হবে। কেমন? তো এই প্রসেসে তোমরা সকলে আমি চাইবো আমাদের সাথে থাকো, এবং যারা এখনো অবধি ভর্তি হওনি তারা কিন্তু চটপট নিজেদের সিটটা বুক করে নাও। অর্থাৎ কি না, এই প্রশ্নে এবার চলে আসি যে ভূস্বামী বা ফিউডাল সিস্টেমে মানে সবচেয়ে ক্ষমতা কার বেশি? তো এক্ষেত্রে উত্তর হবে কিন্তু কিং। ফিউডাল সিস্টেমের যে পিরামিডটা আমরা দেখতে পাই, সেই পিরামিডের একদম টপে কিন্তু কে রয়েছেন? কিং, তাই তো? এই কিং এবার কি করছে, তার নিচে যারা যারা আছে সকলকে কিন্তু তার যে কাজের যে ক্ষমতা সেগুলোকে বন্টন করে দেওয়া হচ্ছে। তো এই যে আলটিমেট সুজাইন, এখানে কিন্তু ভূস্বামী হিসেবে বসে আছেন যিনি, তিনি কিন্তু এই কিং। কেমন? এটার উত্তর হবে কিং। তোমরা কিন্তু অনেকেই ঠিক উত্তর দিয়েছো, আমি দেখেছি। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, দ্য ইউনিভার্সিটি অফ নেপালস ওয়াজ ফাউন্ডেড বাই ড্যাশ ইন 1224, 1224-এ নেপলস ইউনিভার্সিটি কে তৈরি করলেন, কে ফাউন্ড করলেন? হ্যাঁ, এগুলো তোমাদের হয়তো এখনই তোমরা পড়ে উঠতে পারোনি, তাই হঠাৎ করেই দেখছি উত্তর আসার যে ব্যাপারটা সেটা অনেকটা কমে গেছে। তো এক্ষেত্রে বলে রাখি যে উত্তর হবে ফেডরিক টু, ঠিক আছে? এখানে উত্তর হবে ফেডরিক টু। উনি নেপলসে এই ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, এবং তার এই ইউনিভার্সিটিটা তৈরি করার পেছনে মানে একটা বেশ কি বলবো, খুব নভেল একটা আর কি উদ্দেশ্য ছিল। তিনি হায়ার লার্নিং ইনস্টিটিউশনগুলো, যেখানে কিনা পোপের যে মানে কন্ট্রোল সেটা যাতে কম থাকে, সেটাকে মুক্ত একটা শিক্ষা ব্যবস্থা উনি কিন্তু তৈরি করার স্বপ্ন দেখতেন। কেমন? তো সেই হিসাবে আমরা কিন্তু 1224 5ই জুনে কিন্তু এই ইউনিভার্সিটিটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। কেমন? নেক্সট, আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখা যাচ্ছে, দ্য ফার্স্ট ক্রুসেড ওয়াজ প্রিচড বাই হুম? ক্রুসেড থেকে তোমাদের ক্রুসেড একটা গুরুত্বপূর্ণ অংশ সিলেবাসের মধ্যে রয়েছে। দেখো, ক্রুসেডের প্রশ্ন কিন্তু 2015-তে এসছে, এবং এই প্রশ্নগুলোই আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদেরকে আভাস দেবে যে এই নতুন জায়গাগুলো আমরা কতটা গুরুত্ব সহকারে পড়বো, তাই তো? তো ক্রুসেড থেকে এই প্রশ্নটা দেখি, তোমরা একটু চেষ্টা করো। ফার্স্ট ক্রুসেড ওয়াজ প্রিচড বাই হুম, মানে প্রথম যে ক্রুসেড হয়েছিল সেটা কার আর কি পৃষ্ঠপোষকতায় বলো বা কার ইয়েতে হয়েছিল, এরকম একটা উত্তর দাঁড়াচ্ছে। সেটার উত্তর তোমরা কি দিচ্ছ দেখি, আন্দাজেই দাও, কিন্তু উত্তর দাও, প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার। কেমন? বেশ কয়েকজন ইতিমধ্যে উত্তর দিয়ে দিয়েছো। একদম বাহ,
খুব ভালো, বেশ কিছু উত্তর কিন্তু আমি পেয়েছি, কেমন? এবং তার মধ্যে কিন্তু আমার বলতে খুব ভাল লাগছে যে অনেকেই কিন্তু ঠিকঠাক উত্তর দিচ্ছ, অর্থাৎ কিনা তোমরা কিন্তু, আমার খুব ভাল লাগছে দেখে, পড়াশোনা শুরু করেছো এবং অন্যদের কাছেও কিন্তু এটা দেখার যে এই নতুন জায়গা থেকে এতজন উত্তর দিচ্ছ মানে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করেছো এবং সঠিক উত্তর, যেটার জন্য আর কি খুব ভালো লাগলো, খুব ভালো। তো ওটার উত্তর হচ্ছে তোমার পোপ আরবান টু, কেমন? তো ওনাকে দেখছি আমরা কি করছেন যে এটা তৈরি করছেন মোটামুটি তোমার 1095 নভেম্বরে, কেমন? এটা হচ্ছে এই যে ফার্স্ট ক্রুসেড যেটা হচ্ছে, এবং মুসলিমদের আধিপত্য থেকে পবিত্র যে জেরুজালেম সেটাকে আর কি ফিরিয়ে আনার জন্য, ফ্রি করার জন্য, রিক্যাপচার করার জন্য এটা কিন্তু তার একটা প্রয়াস ছিল। সেন্ট্রাল ফ্রান্সে এই বিষয়টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বেশ বড়সড় কিন্তু একটা প্রভাব ছিল। এবং এই বিষয়টা নিয়ে মানে এই দু কথায় বলে বোধহয় কিছুই বোঝানো যায় না, কারণ এখানটা নিয়ে আমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসা অনেক বেশি। লাইভ ক্লাসে যেরকম আমরা এই পুরো বিষয়টাকে তো খুব ভালো করে আলোচনার জায়গাতে রেখেছি, তো সেই ক্লাস করলে পরে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, তবে গিয়ে কিন্তু এটা আর মুখস্থ লাগবে না, তোমরা দেখবে নিজেরাই যারা করতে পারোনি বা ভুল করেছো তাদের কিন্তু এই ভুলটা হবে না। নেক্সট, the investiture struggle was formally brought to an end in 1122 by, এই যে স্ট্রাগল, ইনভেস্টিটার স্ট্রাগল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে এটা 1122-এ শেষ হলো, কিভাবে শেষ হলো, অর্থাৎ কিনা এখানে বেশ কটা ট্রিটি বা ওই ধরনের বিষয় বলা হয়েছে যে কোন ঘটনার দ্বারা এই বিষয়টা শেষ হলো। তো এক্ষেত্রে আমি উত্তরটা বলে দিই, তোমরা উত্তর করছো করো, আমি উত্তর বলে দিচ্ছি। এটা কনকর্ডাট অফ ওয়ার্মস হবে। এই যে চুক্তিটা, এই চুক্তির দ্বারা কিন্তু এই স্ট্রাগল শেষ হয়েছিল, কেমন? এটা সম্পর্কেও কিন্তু একটা বিস্তারিত আমাদের পড়তে হবে, পঞ্চম হেনরির টাইমে এটা আমরা পেয়েছিলাম, কেমন? বিস্তারিত এটার সম্পর্কে আমাদের নিতে হবে। এই ট্রিটিটা কনকর্ডাট অফ ওয়ার্মস, এটা কার সাথে কার হলো, কোথায় হলো, হ্যাঁ, কোন টাইমে হলো, সবটাই কিন্তু এখানে আমাদের জানতে হচ্ছে, এবং লাইভ ক্লাসে এটা নিয়ে কিন্তু বিস্তারিত ক্লাস থাকছে। নেক্সট, the Byzantine were overwhelmed by the Seljuk Turks in 171 at the battle of, কোন যুদ্ধ? বাহ, খুব ভালো প্রশ্ন। কোন যুদ্ধে বাইজেন্টাইনসরা সেলজুক তুর্কিদের কাছ থেকে আর কি ওয়ার ওভারহোমড, হ্যাঁ, তাদের কাছ থেকে তাদের সাথে যুদ্ধ হলো এবং সেখান থেকে তারা আর কি বেরিয়ে আসার একটা সুযোগ পেল, সেটা সম্পর্কে প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখি অনেকেই উত্তর করছো, আমার খুব ভালো লাগছে দেখে যে তোমরা এই নতুন জায়গাটা নিয়েও কিন্তু আর কি চেষ্টা করছো। হ্যাঁ, ভুল পাচ্ছি, সবই ঠিক পাচ্ছি আমি বলবো না, কিন্তু তবুও এই চেষ্টাটা, এই প্রয়াসটার কিন্তু আমি সাধুবাদ জানাবো, এবং তোমরা অনেকেই যুক্ত হয়েছো, এটা দেখেও খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা এবার তাহলে উত্তরটা দেখে নিই, কেমন? অনেকেই উত্তর দিলে, এবং এটার উত্তর বেশ কিছু ভুল পেয়েছি, আবার অল্প কয়েকই ঠিক পেয়েছি। হ্যাঁ, এটার উত্তর হবে অপশন সি, ম্যাঞ্জিকার্ট। এখানে যেটা হলো সেটা হচ্ছে তোমার এই যুদ্ধটার দ্বারা বাইজান্টাইন সাম্রাজ্যের কিন্তু পতন হলো, এবং সেলজুকদের যে আর কি অধিকার সেই মানে বাইজান্টিন সাম্রাজ্যের উপরে, সেটা কিন্তু তৈরি হলো এই ব্যাটেলটার দ্বারা, ঠিক আছে? সে কারণে এই ব্যাটেলটা সম্পর্কে আরও অনেক তথ্য কিন্তু আমরা জানবো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন বেশ কয়েকবার এসছে, কেমন? নেক্সট, the first three crusades cover a period of almost exactly dash years। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে দেখো, যে ক্রুসেডের যে পর্ব, প্রথম তিনটে ক্রুসেডের যে পর্ব, সেটা চলেছিল ঠিক কত বছর ধরে, মানে কতটা স্প্যান, ঠিক আছে? এখানে কিন্তু কোনো পার্টিকুলার ক্রুসেডের জানা হচ্ছে, মানে তিনটে ক্রুসেড যে চলেছিল, মানে প্রথম তিনটে যে ক্রুসেড, সেই তিনটে ক্রুসেডের পুরো কালপর্বটা জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা উত্তর দাও। হ্যাঁ,
পাচ্ছি, অনেকের কাছ থেকে ঠিকঠাক উত্তর পেয়েছি। আমি বলে রাখি প্রথম ক্রুসেড যেটা, সেটার সূচনাকাল হচ্ছে মোটামুটি 1096, আর 3 নম্বর যে ক্রুসেড সেটার যে সমাপ্তিকাল সেটা হচ্ছে 1092। কেমন? তাহলে এই মোটামুটি 1096 থেকে 1192, তাহলে কিন্তু আমরা মোটামুটি কি দেখছি 100 বছর, তাই তো? 100 বছরের কাল পর্ব। এখানে দেখো 200, 100, 50, 30 অপশানে দেওয়া আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হবে অপশান বি, 100 বছর। হ্যাঁ, অনেকেই কিন্তু ঠিক উত্তর, এটা জানি না আন্দাজে হোক বা যেভাবেই হোক, অনেকেই ঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। এবং এক একটা ক্রুসেড কিন্তু 3 বছর, 3 বছর, 2 বছর এরকম কিন্তু কালপর্ব অবধি চলেছিল, কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে 3টে যদি আমরা ক্রুসেডকে মেলাই তাহলে কিন্তু পুরো কালটা কতটা হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। দ্য নেম অফ শার্লামেনস বায়োগ্রাফার ইজ, শার্লামেনের বায়োগ্রাফারের নাম জানতে চাওয়া হয়েছে। এটা ডেটাবেস একটা প্রশ্ন, এটা আমাদেরকে বেশ কিছু ছোটো ছোটো তথ্য বিভিন্ন মানুষের সম্পর্কে এবং সেই টাইমের বইয়ের সম্পর্কে তো পড়তেই হবে। তো সেক্ষেত্রে এটার উত্তর হবে অপশান 3, ইগনিহার্ট। এনার লেখা আমরা পাই, বায়োগ্রাফি আমরা পাই, এবং এই বায়োগ্রাফির একটা নামও রয়েছে পার্টিকুলার, সেই নামটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেমন? হ্যাঁ, তো নেক্সট প্রশ্নে যাব। When was Charlemagne crowned by the Pope and acclaimed by the people of Rome as Caesar Augustus? দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে। ক্রিসমাস ডে 800 CE, ডিসেম্বর 23rd 800 CE, জানুয়ারি অ্যান্ড এপ্রিল 800 CE অ্যান্ড 799 CE। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডেট, এটা আমাদের একেবারে কি বলবো, মণিকোঠায় আর কি আটকে রাখতে হবে। এবং এটা মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্যাচি যেটা আর কি জায়গা, সেটা হচ্ছে এই যে ক্রিসমাস ডে, মানে 25শে ডিসেম্বর হয়েছিল। ঠিক আছে, 25th ডিসেম্বর 800 CE। হ্যাঁ, এখানে মোটামুটি এইভাবে অপশানটা থাকে, ক্রিসমাস ডে বলে অথবা 25শে ডিসেম্বর। তোমরা সবসময় 25শে ডিসেম্বরটা কিন্তু একদম ফিক্সভাবে মনে রাখবে, এবং সালটা হচ্ছে 800 CE। ঠিক আছে, তো এটাও একটা ডেটাবেস প্রশ্ন আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন ডেটাবেস প্রশ্ন কিন্তু এই নতুন জায়গাটা থেকে থাকছে, সুতরাং আমরা সেইভাবে কিন্তু পড়াশোনাটা এগোবো। নেক্সট, লাস্ট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, এবং জানিয়ে রাখি যে এই অ্যানালিসিসের পর্বটা কিন্তু চলবে। হ্যাঁ, তোমরা আগেরটা তো বেশ কিছু উত্তর আমি পেয়েছি, আমার আর বলা হয়নি, সরি তার জন্য, অনেকেই ঠিক উত্তর দিয়েছিলে আগের প্রশ্নের। আচ্ছা, এটা আজকের লাস্ট প্রশ্ন, এবং এইভাবে অ্যানালিসিস পর্বটা চলতে থাকবে। তোমরা প্রত্যেক দিন কিন্তু এই ক্লাসটা করো এবং নিজেরা নিজেদের খাতা পেন নিয়ে নিজেদের যে সেলফ স্টাডির জায়গাটা সেটাকে কিন্তু আরও বেশি করে স্ট্রং করবে। কেমন? লাস্ট প্রশ্ন কি আছে দেখো। Which military campaigns of Charlemagne were in later centuries regarded as the prototype of the crusade? Prototype of the crusade নামে নামাঙ্কিত করা হচ্ছে কোন যুদ্ধটাকে? Prototype of crusade, very important. এটার উত্তর হবে স্প্যানিশ ওয়ার। ঠিক আছে, এটার আনসারটা এখানে দেওয়াই আছে, স্প্যানিশ ওয়ার এটার আনসার হবে। এবং বলে রাখি যে হ্যাঁ, অনেকের কাছ থেকে ঠিক উত্তর পেয়েছি, ভেরি গুড। তো এই প্রোটোটাইপ অফ ক্রুসেড, স্প্যানিশ ওয়ার, আমরা দেখব যে এই ধরনের আরও কী কী যুদ্ধ কিন্তু আমরা মধ্যযুগের পর্বে দেখেছি, সেগুলো নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত পড়াশোনা থাকছে লাইভ ক্লাসে। এবং তার সাথে বলে রাখি যে আমাদের যে স্টাডি মেটেরিয়াল, যেটা পিএসসির জন্য যে স্টাডি মেটেরিয়াল আমরা তৈরি করেছি, সেটা কিন্তু বাইলিঙ্গুয়াল। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বাইলিঙ্গুয়াল তোমাদের একটা দীর্ঘদিনের একটা চাওয়া ছিল যে আমরা বাংলাতে পড়তে চাই, ইংলিশে প্রশ্ন ফেস করছি, কিন্তু বাংলায় পড়লে তাড়াতাড়ি পড়া হবে, সেই কারণে কিন্তু এই বছরে প্রথমবার আমরা কিন্তু বাংলায় মেটেরিয়াল দিচ্ছি, এবং এই মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে পারো, ইংলিশেও থাকছে, বাংলাতেও থাকছে। কেমন? আর কি থাকছে? আর আমাদের যে লাইভ ক্লাস এবং যে আমরা ডিজাইন করেছি যে পুরো লার্নিং কোর্সটাকে, সেখানে আমাদের থাকছে লাইভ ক্লাসের সাথে সাথে থাকছে রেকর্ডেড ভিডিও ক্লাস। যদি তোমরা কেউ লাইভ ক্লাস করার সময় কোনো কাজে ব্যস্ত থাকো তাহলে তোমরা পরে ভিডিও ক্লাস দেখতে পাবে, স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, ডাউট ক্লিয়ারেন্সের সেশন পাচ্ছ, আর পাচ্ছ উইকলি মক টেস্ট আর আনলিমিটেড প্র্যাকটিস সেট। এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের বিএসসিসিআই এর যে পিএসসির ডিজিটাল যেটা অ্যাপ, সেটা কিন্তু সেজে উঠেছে। আর এই পুরো প্রসেসটায় আমাদেরকে সহযোগিতা করছেন কিন্তু অনেকজন স্যার ম্যাডাম।
ঠিক আছে, অনেকজন স্যার ম্যাডামের হাত ধরে আমরা পুরো প্রসেসটায় যাব, এবং সাথে সাথে থাকবে মোটিভেশনাল বিভিন্ন রকমের ক্লাস থাকবে, এবং তোমাদের বইপত্রের যে সম্ভার সেটাতেও কিন্তু বিএসসিসিআই এর যে বই বিপণী সেটা কিন্তু সেজে উঠেছে। তোমরা প্রত্যেকে ভিজিট করো এবং এই ক্লাসে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কেমন? আর আমার ভিডিও যদি তোমাদের ভাল লেগে থাকে, আমি বারবার করে বলবো যে তোমরা অনেক বেশি শেয়ার করো, লাইক করো, তবে গিয়ে কিন্তু আমি অনুপ্রেরণা পাবো আরও বেশি বেশি ক্লাস করার জন্য। আর আজকের ক্লাসে তোমাদের কেমন লেগেছে অবশ্য করেই জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রত্যেককে থাকতে হবে। থ্যাংক ইউ।